নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ইয়াসিন মালিক কাশ্মীরের এক সন্ত্রাসবাদী, টেরর ফান্ডিংয়ের অভিযোগে আজীবন কারাবাসের সাজা ভোগ করছে এবং বর্তমানে তিহাড় জেলে রয়েছে। এবং এনআইএ চাইছে ইয়াসিন মালিকের ফাঁসি হোক, যেভাবে তিনি সন্ত্রাসকে ব্যবহার করছেন ভারতের বিরুদ্ধে। আর এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই ইয়াসিন মালিক 25 আগস্ট দিল্লি হাইকোর্টে এক হলফনামা দাখিল করেছেন এবং সেখানে মারাত্মক অভিযোগ করেছেন যে কংগ্রেসের আমলে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে এবং বিভিন্ন গোয়েন্দা প্রধানদের সঙ্গে দেখা করেছেন এবং পাকিস্তানের হাফিজ সঈদের সঙ্গে দেখা করেছেন ভারত সরকারের শান্তি আলোচনা নিয়ে আলোচনা করতে, এবং পাকিস্তানের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন যাতে কোনো অবস্থায় ভারতকে অশান্তি না করা হয়। আর এ নিয়ে হইচই আবার শুরু হলো এবং তখনকার সময়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ইয়াসিন মালিকের সাক্ষাৎ নিয়েও হুলস্থুল হয়েছিল এবং সেটা আবার দিল্লি হাইকোর্টে হলফনামার মাধ্যমে স্মরণ করিয়ে দিলেন। সঙ্গে বিস্ফোরক উক্তি এটাও করেছেন, বিজেপি সরকারের জমানায় তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন এবং তখনকার সময়ে অজিত ডোভালের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এবং তিনি গোয়েন্দা প্রধানদের সঙ্গে দেখা করিয়েছিলেন এবং এমনকি এও অভিযোগ করছেন যে আরএসএসের সঙ্গেও নাকি বৈঠক হয়েছে ইয়াসিন মালিকের। এবং অবশ্যই এখানেও শান্তির বার্তার আলোচনা নিয়ে ইয়াসিন মালিকের সঙ্গে কথা হয়েছে বলেই তিনি উল্লেখ করেছেন। এতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আলোচনা করলে যে তারা আলোচনায় বিশ্বাসী নয়, শান্তিতে বিশ্বাসী নয়, অশান্তির কারিগর এবং অশান্তি জারি করেই তাদের সমস্ত সুযোগ সুবিধা, এটাই প্রমাণ হয়ে গেল। ধীরে ধীরে আসি সেই বক্তৃতায়। এতে দেখা যাচ্ছে যে বর্তমান বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে কংগ্রেস সরকার হোক আর বিজেপির বাজপেয়ী সরকার হোক যথেষ্ট চেষ্টা করেছেন যাতে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে লস্করি তৈয়বার সঙ্গে হাফিজ সঈদের সঙ্গে আলোচনা করে অশান্তি যাতে না হয় কাশ্মীরে এবং শান্তি বজায় রাখে সেই চেষ্টা করেছেন। কিন্তু সেটা যে সন্ত্রাসবাদী সংগঠনে বিশ্বাস করে না সেটা আবার প্রমাণ হলো। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। ইয়াসিন মালিক, তার বিরুদ্ধে অভিযোগ যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাকে অপহরণ এবং 4 জন এয়ারপোর্ট আধিকারিককে হত্যার, তারপর কাশ্মীরে পাত্তর চোড়া অশান্তি সৃষ্টি করা এবং কাশ্মীরের যুবকদের সন্ত্রাসী সংগঠনে যুক্ত করা এবং সন্ত্রাসকে বিস্তার করা কাশ্মীরে, এই জন্য পাকিস্তান থেকে তার কাছে টাকা আসতো এবং এটাকে টেরর ফান্ডিং বলা হয়। এবং সেই টেরর ফান্ডিংয়ের অভিযোগেই ইয়াসিন মালিক বর্তমানে তিহাড় জেলে আজীবন কারাবাসের সাজা ভোগ করছেন। সেই সাজার ক্ষেত্রে এনআইএ বলছে যে এই ইয়াসিন মালিকের যা সন্ত্রাসী কার্যকলাপ ধারাবাহিকভাবে রয়েছে তাতে তার ফাঁসি হওয়া উচিত। আর সেই প্রেক্ষাপটেই ইয়াসিন মালিক দিল্লি হাইকোর্টে হলফনামা দাখিল করেছেন। এই ইয়াসিন মালিক কিন্তু হাফিজ সঈদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং পাকিস্তানে গিয়ে রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করেছেন। কংগ্রেস সরকার দেশের স্বার্থে ইয়াসিন মালিককে ব্যবহার করে শান্তি আলোচনায় চেষ্টা করেছিল, কিন্তু সেই ইয়াসিন মালিকই সন্ত্রাসবাদী। সে যে সত্যিকার অর্থেই হাফিজ সঈদকে প্রভাবিত করতে পারেনি, লস্করি তৈয়বাকে প্রভাবিত করতে পারেনি সেটা পরিষ্কার হয়ে গেছে এবং টেরর ফান্ডিং সে করে যাচ্ছিল। আমরা দেখতে পেয়েছি যে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে আসার আগে পর্যন্ত কাশ্মীরে লাগাতার পাত্তরচূড়া হতো এবং এমনকি নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরও কাশ্মীরে পাত্তরচূড়া হয়েছে। তারপর যখন নোটবন্দি হয়েছিল
তারপর থেকেই কাশ্মীরে পাথরচূড়া বন্ধ হয়ে গেছে। অর্থাৎ পরোক্ষভাবে নরেন্দ্র মোদী সরকার এমন নোটবন্দি কার্যকর করেছেন যে কাশ্মীরে পাথরচূড়া বন্ধ হয়ে গেছে। এরপর থেকে আর কিন্তু কাশ্মীরে পাথরচূড়া দেখা যায়নি। তার মানে দাঁড়াচ্ছে যে সন্ত্রাসে মদত দিয়ে গেছেন, পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতা করা সত্ত্বেও ইয়াসিন মালিক, এ ধরনের অভিযোগ রয়েছে। এতে দেখা যাচ্ছে যে হয়তো ইয়াসিন মালিক হাফিজ সঈদের সঙ্গে আলোচনা করে প্রভাব ফেলতে পারেনি, বা সত্যিকার অর্থে আন্তরিকতার সঙ্গে ভারত সরকারের শান্তি আলোচনা চালিয়ে নিয়ে যেতে পারেনি, যার কারণেই ভারতের সংসদে পর্যন্ত হামলা হয়েছে। তারপর আমরা কি দেখতে পেয়েছি যে 2006 সালের মার্চ মাসে বারাণসীতে সংকটমোচন মন্দিরে হামলা, তারপর রেল স্টেশনে হামলা, তখন 28 জনের মৃত্যু হয়ে গেছে। তারপর জুলাই মাসে মুম্বইয়ে 60টি জায়গায় সিরিয়াল ব্লাস্ট, সেখানে 209 জনের মতো মানুষ মারা গিয়েছিলেন। তারপর 2008 সালে রাজস্থানের জয়পুরে সিরিয়াল ব্লাস্ট, সেখানে মারা গিয়েছিলেন 71 জনের মতো। তারপর মুম্বইয়ে তাজ হোটেলে সন্ত্রাসীদের আক্রমণ, নরিম্যান পয়েন্টে আক্রমণ, তখন 175 জনের মতো মানুষ মারা গেছে। দেখা যাচ্ছে যে ইয়াসিন মালিক মধ্যস্থতা করলেও লস্করি তৈয়বা, হাফিজ সঈদ এবং অন্যান্য সংগঠন শান্তি বার্তাকে গুরুত্ব দেয়নি। তারা তারপরও ভারতে নানাভাবে সন্ত্রাসী কার্যকলাপ করে গেছে এবং ভারতকে অশান্ত করতে কোনো চেষ্টা বাকি রাখেনি। শুধু কাশ্মীরেই হামলা করে শান্ত থাকেনি, জয়পুর, বারাণসী, মুম্বই নানা জায়গায় আক্রমণ হয়েছে এবং তখন মানুষের মধ্যে ভয় কাজ করছিল যে কখন না জানি সন্ত্রাসবাদী সংগঠন কোথায় জনবহুল স্থানে বোমা বিস্ফোরণ করে বসে। তাই মানুষ প্রাণ হাতে করে নিয়েই জনবহুল এলাকায় যেতেন ভারতবর্ষে। আর সেই পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় এনেছেন নরেন্দ্র মোদী সরকার। 2014 সালের পর থেকেই সেটা পরিবর্তন হয়েছে। সেই ইয়াসিন মালিককে নিয়ে এবার মেহবুবা মুফতি বলছেন যে সে সহিংসতার পরিবেশ থেকে এবার অহিংসার পথে হেঁটছে, তাই তাকে মানবিক বিবেচনায় দেখা উচিত। কী ধরনের মানসিকতা এই মেহবুবা মুফতির, ভাবুন। তারপর আমরা দেখতে পেলাম যে নরেন্দ্র মোদী সরকার আর কোনো শান্তি আলোচনায় যাচ্ছে না সন্ত্রাসবাদী সংগঠন, সন্ত্রাসীদের সঙ্গে, কারণ তাদের চরিত্র, তাদের চলাফেরা, তাদের আচার আচরণ পুরোপুরি ভারত সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদী জেনে গেছেন। যার কারণেই উরি হামলা হওয়ার পর ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে, তারপর পুলওয়ামা হামলার পর ভারত এয়ার স্ট্রাইক করেছে, তারপর পহেলগামে মে মাসে ভারত সরকার অপারেশন সিঁদুর করে 9টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে দিয়েছে এবং মাসুদ আজহারের পরিবারকে টুকরো টুকরো করে দিয়েছে। অর্থাৎ সন্ত্রাসীদের নরেন্দ্র মোদী সরকার বার্তা দিয়ে দিয়েছে যে ভারতের দিকে অশান্তির চেষ্টা করবে, ভারত ডাইরেক্ট পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে সন্ত্রাসীদের গুড়িয়ে দেবে। নো কোনো আলোচনা, নো কোনো শান্তির বার্তা, পরিষ্কার বার্তা। পাকিস্তানের ভেতরে থেকে যতই হুমকি ধমকি করুক এবং কাশ্মীরে অশান্তি সৃষ্টি করুক সন্ত্রাসবাদী, পাকিস্তানকে পরোয়া করে না নরেন্দ্র মোদী সরকার। একেবারে ভেতরে ঢুকে সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেবেই দেবে এবং কোনো ধরনের শান্তির বার্তা দেবে না। কারণ শান্তির বার্তা এর আগে বাজপেয়ী সরকারের আমলেও দেওয়া হয়েছে, কংগ্রেস সরকারের আমলেও দেওয়া হয়েছে। হাফিজ সঈদদের, লস্করি তৈয়বা, হিজবুল মুজাহিদিন এবং জৈশ ই মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠনকে, কিন্তু তারা শান্তির বার্তা মানে না, কারণ তারা শান্তি চিনে না, শান্তি জানে না, শান্তি কাকে বলে তাদের আচরণে চরিত্রে নেই। যার কারণে নরেন্দ্র মোদী সরকার যথার্থই সন্ত্রাসীদের বিরুদ্ধে সেই পথ নিয়েছে যে ভাষায় তারা বুঝে। আর আমরা দেখতে পেয়েছি যে
এই ইয়াসিন মালিক যতই হলফনামা দিয়ে আগের সরকারের অবস্থান তুলে ধরুক, কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইয়াসিন মালিক বলে দিলেন যে তিনি হয় হাফিজ শহীদদের সঙ্গে শান্তি আলোচনায় প্রভাবিত করতে পারেন, নয় তিনি শান্তি আলোচনা ক্ষেত্রে আন্তরিকভাবে প্রয়াস করেননি। দুটির মধ্যে একটি হবেই। আর আমার যতটুকু অনুমান হচ্ছে যে ইয়াসিন মালিক আন্তরিকভাবেই শান্তি আলোচনা করেননি হাফিজ শহীদ এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে এবং পাকিস্তানের রাজনৈতিক নেতাদের সঙ্গে। আর এও হতে পারে পাকিস্তানের নেতাদের এবং সন্ত্রাসবাদী সংগঠনের শীর্ষ স্তরের সন্ত্রাসীদের যা চরিত্র এবং আচরণ, তাতে তারা শান্তির পরিবেশে শান্তির বার্তায় বিশ্বাস করবে বলে মনে হচ্ছে না। আর ইয়াসিন মালিকই তো একজন সন্ত্রাসী, তাই সেও যে প্রকৃতপক্ষেই শান্তির আলোচনার জন্য আন্তরিক প্রয়াস করবে সেটাও বিশ্বাসযোগ্য হতে পারেই না। আসলেই কংগ্রেস সরকারের তখনকার পরিস্থিতিতে সেভাবে ভারতের সার্বিক পরিস্থিতি অনুকূল না থাকায় সেইভাবে আক্রমণাত্মক হতে পারেননি কংগ্রেস সরকারের নেতারা, যার কারণেই বিকল্প হিসেবে তারা শান্তির বার্তা পাঠিয়েছিলেন পাকিস্তানে এবং সন্ত্রাসী সংগঠনের শীর্ষ নেতাদের কাছে ইয়াসিন মালিকের মাধ্যমে। কারণ ইয়াসিন মালিকও একটা সন্ত্রাসী এবং ভারত সরকার ভালো করেই জানতো যে সন্ত্রাসীকে দিয়েই সন্ত্রাসীর সঙ্গে যোগাযোগ করে শান্তির বার্তা দেওয়া যায়, সেই পরিস্থিতিটাই তৈরি হয়েছিল। কিন্তু আমরা কি দেখতে পেলাম যে লাগাতার এরপরও শান্তির বার্তা নিয়ে আলোচনা হলেও সন্ত্রাসী সংগঠনের চরিত্র, সন্ত্রাসীদের চরিত্র বদলে না। তারা হিংসার আশ্রয়েই বিশ্বাস করে, মানুষের মৃত্যুর মাধ্যমেই, সেনাদের শহীদের মাধ্যমেই তাদের চরিত্র প্রকাশিত হয়। এবং এই অনুধাবনটা নরেন্দ্র মোদী ভালো করেই জানেন এবং নরেন্দ্র মোদী সরকারের প্রতিটা মন্ত্রী ভালো করে জানেন যে সন্ত্রাসীর চরিত্র অশান্তি সৃষ্টি করা, এর বাইরে তারা আর কিছু বোঝে না। তাই তাদের ভাষাই তাদেরকে জবাব দিচ্ছেন নরেন্দ্র মোদী সরকার। এবং অনেকে হয়তো বিতর্ক ভাবতে পারেন, কিন্তু আমি অন্ততপক্ষে মনে করি যে কংগ্রেস সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই শান্তির বার্তাটা চেষ্টা করেছিলেন। কিন্তু সেই যে বললাম, সন্ত্রাসী এবং সন্ত্রাসী সংগঠনের চরিত্র অশান্তি ছাড়া কিছু বুঝে না, যার কারণেই ইয়াসিন মালিক ভারত সরকারের শান্তি বার্তা নিয়ে পাকিস্তানে গেলেও ইয়াসিন মালিক নিজেই সন্ত্রাসী হিসেবে শান্তির বার্তাকে আন্তরিকভাবে প্রয়াস করেননি। আবার পাকিস্তানের রাজনৈতিক নেতা এবং হাফিজ শহীদরা শান্তির বার্তাকে আমলে দেননি, যার কারণেই ভারতের উপর লাগাতার হামলা করে গেছে পাকিস্তান থেকে হাফিজ শহীদ, লস্করি তৈয়বা, হিজবুল মুজাহিদিন, জৈশ ই মোহাম্মদের মতো সংগঠনগুলো। এতে পরিষ্কার হয়ে গেছে, হলফনামা দিয়ে যাই বুঝাতে চাক ইয়াসিন মালিক, কিন্তু আমাদের ভারতবাসীর সামনে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে সন্ত্রাসী সংগঠন কোনো অবস্থায় শান্তির ভাষা বুঝে না, শান্তির বার্তা বুঝে না এবং শান্তি তাদের চরিত্রে নেই। এবং সেই হিসেবেই আশা করা যায় যে এই হলফনামা থেকে শিক্ষা নিয়ে নরেন্দ্র মোদী সরকার সন্ত্রাসী সংগঠনের সঙ্গে হাফিজ শহীদদের সঙ্গে সেই ভাষায়ই উত্তর দেবেন যে ভাষায় তারা বোঝে। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।